নিশু পরীর ফোনটা পকেটে নিয়ে পরীকে ফ্লোর থেকে তুলে নিল। একটু দাঁড়াতে রক্তে 5 স্লিপ খেয়ে পড়ে যায় নিশু, কিন্তু নিশু পরীকে ঠিকই সেভ করে নেয়। নিশু শরীর ব্লাডে মেখে গেছে, সেদিকে ওর কোনো খেয়ালই নেই। নিশু উঠে মা বলে একটা চিৎকার দিয়ে পরীকে নিয়ে দৌড়ে গাড়ির কাছে এসে রফিককে ডেকে গাড়ি নিয়ে বের হয়ে যায়। নিশুর বাবা মা নূরজাহান নিশুর চিৎকার শুনে ডাইনিং রুমে এসে দেখে রক্তের ছোপ ছোপ অনেকগুলো দাগ, যেটা বাইরে অবধি চলে গেছে। নূরজাহান জলদি পরে রুমে এসে দেখে সারা ফ্লোরে রক্তের ছড়াছড়ি। নূরজাহানের আর বুঝতে বাকি রইল না কি ঘটেছে। আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে বাইরে এসে বলল, আপা, আমার পরীটা শেষ। শুভ্রর দম বন্ধ হয়ে যাচ্ছে। কি হয়ে গেল? শুভ্র জলদি পরীর নাম্বার ট্র্যাক করে গাড়িতে উঠে স্টার্ট দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। রাত 8টা পার হয়ে গেছে। আল্লাহ, আমার পরিটাকে ভালো রেখো, আমার ওকে ছাড়া কিচ্ছু চাই না বলে অনেক বিপদের দোয়াগুলো পড়তে লাগলো শুভ্র। নিশু পরীকে নিয়ে বসে আছে আর ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে। পরী পরী বলে বারবার ডাক দিচ্ছে, কিন্তু ওর কোনো রেসপন্স নেই। গা হাত পা সব মনে হয় যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। নিশু চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। 15 মিনিট পর হসপিটালে এসে পৌঁছলে নিশু দ্রুত পরীকে নিয়ে হসপিটালে ঢুকে গেল, কিন্তু বাদ সাধলো ওর চিকিৎসা নিয়ে। নার্স এসে বলল, আপনি পেশেন্টের কে হন? আপনি কি তার হাজবেন্ড হন? না, আমি ওর হাজবেন্ড নই, বাসার লোক হই। দেখেন, সিরিয়াস কেস, তাই সিগনেচার দরকার হাজব্যান্ডের। পরে কোনো সমস্যা হলে আপনারা যে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন সেটা আমাদের জন্য ক্ষতিকর। তাই জলদি ওনার হাজব্যান্ড বা বাবা মাকে ডাকুন, যত দ্রুত পারেন। বলেই নার্স চলে গেল। নিশু পরীকে নিয়ে ঢোকার 5 মিনিটেই শুভ্র হসপিটালে ঢুকলো। শুভ্র দৌড়ে এসে নার্সকে জিজ্ঞাসা করলো, পরিণামে যে পেশেন্ট আছে সে কোথায় অ্যাডমিট করা হয়েছে? পেশেন্টটি প্রেগনেন্ট ছিল। স্যার, পরে কি জানি না, কিন্তু একজন পেশেন্টের অবস্থা খুবই খারাপ, একটু আগেই অ্যাডমিট করা হয়েছে। বলে শুভ্রকে নিয়ে গেল পরীর কাছে নার্স। আইসিইউ রুমে ডাক্তার কোন ছোটাছুটি করছে। পেশেন্টের অবস্থা খুবই খারাপ স্যার, আপনাকে বললাম না জলদি ওনার আপন কাউকে ডাকুন। বলে নিশুর কাছে এগিয়ে এলো নার্স। নিশু ভেবে পাচ্ছে না কি বলবে, কেবল বলতে যাবে, আমি ওর হাজবেন্ড। কিন্তু কারো কথা শুনে নিশু থমকে যায়। নার্স, আমার ওয়াইফ সিরিয়াস কন্ডিশনে আছে আর আপনার ফর্মালিটি বসে আছেন। বলে একটা ধমক দিল শুভ্র নার্সকে। নার্স একদম হকচকিয়ে উঠে শুভ্র ধমক শুনে নিজেকে সামলিয়ে বলল, স্যার, এটাই নিয়ম, বলে শুভ্রকে নিয়ে গেল। পরীর ভেতরে চিকিৎসা চলছে। শুভ্র সব কমপ্লিট করে এসে ওর মাকে দ্রুত কল দিয়ে হসপিটালে আসতে বলে। শুভ্র ঠান্ডা মাথায় চুপ করে বসে আছে, মাথা নিচু করে, একদম ঠান্ডা। নিশু কিছুতেই ভেবে পাচ্ছে না পরী কি করে এর স্ত্রী হতে পারে। পরীকে এই কয়েক মাসে কাছ থেকে দেখেছে নিশু, নামাজ কালাম পড়াসহ সব ধার্মিক কাজে কমতি রাখে না। আর তার স্বামী শুভ্রের মতো একজন অন্য ধর্মের ছেলে হয় কি করে? না, মাথায় কিছুই ঢুকছে না নিশুর। এই জন্য পরি বারবার শুভ্রর কথা জিজ্ঞাসা করে। তাহলে পরি বাসা থেকে কেন বের হয়ে আসছে এমন একটা শ্বশুরবাড়ি রেখে? যেরকম সব মেয়েরাই চাই এমন একটা উচ্চ পরিবার। শুভ্র কি তাহলে পরীকে জোর করে বিয়ে করেছে? না, শুভ্র তো এমন না। কোনো মেয়ের প্রতি আলাদা ফিলিংস নাই তো? কী সব হচ্ছে? শুভ্রর মনে হচ্ছে বারবার পরীকে ছাড়া ওর দম বন্ধ হয়ে যাচ্ছে। পরীকে কতটা চায় শুভ্র, সেটা শুভ্র আর আল্লাহই ভালো জানে। অনিতা সহ বাসা সবাই হসপিটালে এসে যায়। এমন সময় ডাক্তার এসে বলে, প্রচুর ব্লিডিং হচ্ছে পেশেন্টের, কোনোভাবে থামানো যাচ্ছে না। পেশেন্টের টুইন বেবি ছিল, কিন্তু একটা মারা গেছে। অপরজনের অবস্থা আর পেশেন্টের অবস্থা খুবই জটিল, সিদ্ধান্ত নিতে পারছি না আমরা। একটা গেছে, অন্যটাকে মেরে দিন। কোনোদিন যদি বাচ্চা নয় তবু আমি খুশি। আমি কিন্তু আমার স্ত্রীকে যে কোনো মূল্যে ফেরত চাই, আর যত রক্তের প্রয়োজন আমি ব্যবস্থা করছি। প্রথমে আমার থেকে রক্ত নিন, আমারও ও পজিটিভ ব্লাড গ্রুপ, বাকিটা ব্যবস্থা করছি। অনিতা চট করে এসে বলল, যদি বাচ্চা না বাঁচে তাহলে পেশেন্টের বাঁচার কোনো দরকার নেই। ডাক্তার তো এদের মা ছেলের কথা শুনে আকাশ থেকে পড়ল। এরা এত উচ্চ একটা পরিবার, তবু এদের মুখে এমন কথা। শুভ্র শুধু চুপ করে আছে। অনিতা ভালো করেই জানে আজ যদি পরি সুস্থ হয়ে বাসায় ফিরে যায় তাহলে পরি বাঁচবে তো ঠিক, কিন্তু জীবন্ত লাশ হয়ে বাঁচবে। শুভ্রের সম্পর্কে অনিতা খুব ভালো জানে। শুধু অনিতা কেন, শুভ্র আশেপাশে সবাই জানে শুভ্র কি জিনিস। তাই পরির জন্য শুভ্রর কতটা রিস্ক। বাচ্চার মুখ দেখে যদি শুভ্রের মন গলে, তাই অনিতা এই কথা বলেছে। নিশু অনিতার কথা শুনে চুপ করে যায়, কারণ শুভ্রকে দেখার পর থেকে নিশু একদম স্থির থাকতে পারছে না। পরি গেছে শুভ্র কতটা ভালোবাসে সেটা নিশু বুঝতে পেরেছে এতক্ষণে। আর সেই শুভ্রকে পরি আঘাত করেছে, তার ফলাফল যে কতটা খারাপ হবে সেটা ভেবেই নিশু শরীর শিউরে উঠছে। নিশু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, পরি সুস্থ হলে ওকে নিয়ে নিশু চলে যাবে, সেটা যেভাবেই হোক না কেন। প্রয়োজন হলে সারা জীবন পরির দায়িত্ব নেবে নিশু, তবু শুভ্রের কাছে এক মুহূর্ত রাখা যাবে না। নিশু বাসায় কল দিয়ে হসপিটালে আসতে বলল সবাইকে। নিশু অনিতার কাছে কি বলল,
আন্টি কেমন আছেন? অনিতা নিশুর দিকে তাকিয়ে বলল, নিশু, তুমি এখানে? আর তোমার শরীর এত রক্ত কেন? এগুলো পরীর রক্ত আন্টি, ও আমাদের বাসায় ছিল এতদিন। বলেই নিশু চোখ ছলছল করে উঠল। নিশু, তোমার ঋণ কিভাবে শোধ করব আমার জানা নেই বাবা। আমাদের প্রিয় জিনিসকে তোমরা আগলে রেখেছো এতদিন, এটা আমাদের কাছে অনেক। আন্টি, ওকে পেয়ে আমরা অনেক খুশি। অন্য ধরনের একটা মেয়ে। আমি জানতাম না পরী শুভ্রর ওয়াইফ। পরীও কখনো বলেনি আমাদের। মেয়েটাকে কোনোদিন হাসতে দেখিনি। জানি না কেন সে এমন একটা কাজ করলো, আর শুভ্রের সাথেই বা কেমনে বিয়ে হলো। এটা তো সম্ভব নয়, কিছু মাথায় ঢুকছে না। নিশু, অনেক ইতিহাস এখন বলা সম্ভব নয় বাবা। কিন্তু আন্টি, আমি যতটুকু শুভ্রকে চিনি, পরী যদি আজ বেঁচেও যায় তাহলে শুভ্র হাত থেকে বাঁচবে না। আমি শুভ্রকে ভালো করে চিনি, তাই বললাম আপনাদের সমস্যা হলে আমি পরীকে আমাদের বাসায় রাখতে পারি। নিশু, কথাটি আমাকে বলছো ঠিক আছে, শুভ্র বা পরি কাউকে বলো না। তোমার সাথে কোনো যোগাযোগ রাখবে না পরি। আর শুভ্রের কথা বাদই দিলাম, তোমার এখানেই খুন করবে কথাটি শুনে। তুমি জানো না সব কিছুর ঊর্ধ্বে শুভ্র পরীকেই শুধু চায়। তার পরিস্থিতির ওপর সম্পূর্ণ ছেড়ে দাও। শুভ্র, নিশু এবং অনিল মিলে পরীকে রক্ত দিল। তবুও পরীর কন্ডিশন খুবই খারাপ। পরীর টুইন বেবি ছিল, যার মধ্যে ছেলে বেবিটা আঘাত পাওয়ার সাথে সাথেই মারা গেছে। মেয়ে বেবিটা এখনো বেঁচে আছে, ওকেও লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অনিতা বারবার ভাবছে শেষে মাধুরীর মতো পরীও চলে যায় কিনা। আর কিছু ভাবতে পারছে না অনিতা, দুই চোখ ছলছল করে উঠল। অনিল সব থেকে বেশি কষ্ট পাচ্ছে এখানে। মাধুরীরও একই সমস্যা হয়েছিল। আজ যদি পরীরও এই অবস্থা হয়, শুভ্রতার কি হবে? জীবন বড়ই কঠিন। প্রভু, আমার ভুলের শাস্তি আমার ছেলেটাকে দিও না, পরীকে ঠিক করে দাও। বিমলা কেঁদেই চলছে হসপিটালে আসার পর থেকে। বাসায় সব থেকে পরীকে কেউ কষ্ট দিলে সেটা বিমলা দিয়েছে। মেয়েটা সবসময় হাসি খুশি মনে সব কথা মেনে নিচ্ছে, কোনোদিন প্রতিবাদটুকু করেনি। কথাগুলো মনে করে কেঁদেই চলেছে বিমলা। পরীকে এই অবস্থায় দেখবে সেটা সে কখনো কল্পনাতেও ভাবেনি। মা, কান্নাকাটি না করে প্রার্থনা করুন, পরি যেন জলদি আমাদের বাসায় সুস্থ হয়ে ফিরে যেতে পারে। আমাদের সবার কষ্ট হচ্ছে মা, চলেন বাসায়, অনেক রাত হয়ে গেছে। নিদ্রা প্রেগনেন্ট, তাই ওকেও জলদি হসপিটাল থেকে বাসায় যেতে বলা হলো। এর মধ্যে রাত 12টা বেজে গেছে। নিতাই সেন সেই তখন থেকে চুপ করে আছে। নিতাইয়ের হাত ধরে পড়ে এখানে আসছে, আর আজ চোখের সামনে পড়ে নিঃশেষ হয়ে পড়ে আছে। সেটা নিতাই কিছুতেই মেনে নিতে পারছে না। কৌশিক সবাইকে নিয়ে চলে যায়। অর্পিতা থাকতে চাইছিল, কিন্তু অনিতা ওকেও দিয়ে পাঠায়। শুভ আর অনিতা শুধু রয়ে যায় পরীর পাশে। নিশুর বাবা মাও আসে। নূরজাহান তো এক কান্নায় আছে। ওর কান্না দেখলে কেউ স্থির থাকতে পারবে না। নিজের মেয়ের মতো আগলে রেখেছে এতদিন পরীকে। নূরজাহানও থেকে গেল। নিশুর বাবা মাকে নিয়ে বাসায় আসলো। নিশু ওয়াশরুমে এসে শাওয়ারের নিচে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। নিশুর শরীর থেকে পরীর রক্তগুলো ধুয়ে ফ্লোরের পানি লাল হয়ে যাচ্ছে। নিশু গোসল শেষ করে এসে ঈশিতাকে কল দিল, কারণ অনেকবার ঈশিতার মধ্যে কল দিয়েছিল। তোমায় কতবার কল দিয়েছি, তুমি এমন কেন? ইতিশা, পরীর কন্ডিশন খুবই খারাপ। নিশু সবকিছু খুলে বলল। আচ্ছা ইতিশা, পরীকে আমাদের সাথে রাখলে কি তোমার সমস্যা হবে? না জান, আমার কোনো সমস্যা নেই। পরীকে যদি ওর স্বামীর কাছে রাখা না যায়, তাহলে কি আমাদের কাছেই রাখবো? এবার নিশু কেঁদে বলল, ইতিশা, জানো পরীর বর কি? না তো, কে ওর বর? তুমি কি ওর বরকে চেনো? আমাদের ক্লাসমেট শুভ্র ওর বর। এবার বুঝছো পরী কতটা রিস্ক আছে? ঈশিতা চমকে ওঠে নিশুর কথা শুনে। কি? শুভ্র পরীর বর? আমি এমনি আমাদের কাছে রাখতে চাই। শুভ্রর কাছে পরীকে আমরা রাখবো না একদম। আমি জানি শুভ্রটা কি জিনিস, পরী হয়তো চেনে না ওকে। পরীর আর্তনাদ শুধু আমার কানে ভাসছে ইতিশা, আমি ঠিক থাকতে পারছি। বলে নিশু কল কেটে দিল আর ফোন সাইলেন্ট মোডে রেখে পরীর ফোনটা অন করলো। আশ্চর্য, পরীর একটাও সিঙ্গেল পিক নেই। সব শুভ্রর সাথে পিক, না হয় বাসার কারো না কারোর সাথে পিক উঠানো। নিশু এটাও দেখলো পরীর সেলফি উঠাচ্ছে আর শুভ্র ওর গালে কিস করছে, না হয় ওকে বুকে নিয়ে আছে। কেউ কাউকে কতটা ভালোবাসলে এই ধরনের সব পিক থাকে? কোনো সিঙ্গেল পিক নেই। যতই পিক দেখছে ততই নিশু শিউরে উঠছে। পরীকে শুভ্র কতটা ভালোবাসে, আর সেই শুভ্রের সাথেই পরী এই কাজ করেছে। তার মানে শুভ্র ওর কি অবস্থা করবে? পরী নিজেও জানে না ওর সাথে কি হতে চলছে। শেষে নিশু পরীর একটা ভিডিও দেখলো, যেখানে পরী কান্না করতে করতে বলছে, আমার এই বাচ্চা চাই না শুভ্র, এই বাচ্চার জন্য আমি তোমার কাছ থেকে এত দূরে।
নিশু কোনো কিছুই বুঝতে পারছে না। বিশাল চট আছে এর ভেতর। নিশু এবার পরীর রুমে এসে দেখলো রুমের রক্তগুলো চমাট বেঁধে কালো রং ধারণ করেছে। এটা দেখে জলদি নিচে রুমে এসে নিশু নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ, ছোট্ট একটা মেয়ে পড়ি, ওকে সুস্থ করে দাও। আমি ঠিক মতো নামাজও পড়ি না, কিন্তু আজ বড় বিপদে পড়ে তোমাকে ডাকছি, হয়তো তুমি পরীকে ঠিক করে দাও। শুভ্র পরীকে দেখছে অপলকে। হৃদয়ের ক্ষত যেন পেরেই চলেছে। শুভ্রর মেয়েকে একটি বারের জন্য দেখেনি, সবাই দেখেছে কিন্তু ও একটা বারও থাকেনি ভুলেও। যার জন্য এত কিছু তার মুখও দেখতে চায় না। বাসা সবাই দেখে যায় পরীকে। পরীর মেয়েটাকে সব সময় নূরজাহান পরিচর্যা করে, কারণ একে নূরজাহান আগলে রেখেছে, তাই ওর হক বেশি। শুভ্র রাত 3 হসপিটালে থাকে, পরীর কাছে কাছে একদম। শুভ্রর মনে হয় শুভ্র এখান থেকে চলে গেলেই পরী আবার হারিয়ে যাবে। 7 দিন পর পরীর সেন্স আসে। প্রথমে নূরজাহানকে পাঠিয়ে দেওয়া হলো পরীর কাছে। নূরজাহান ওর মেয়েকে নিয়ে পরীর কাছে নিয়ে যেতেই পরী অন্যদিকে মুখ ফেরালো। পরে এটা তোমার মেয়ে, আর তুমি মা হয়ে ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? খালাম্মা, ওকে আমার কাছ থেকে সরান এক্ষুনি। আমি ওকে দেখতে চাই না। ওকে দেখলে আমি ওকে হয়তো মেরেই ফেলবো। সরান ওকে আমার কাছ থেকে। বলেই পরী চিৎকার করে ওঠে। নূরজাহান বেশ ভয় পেয়ে যায়, বাচ্চাকে নিয়ে বের হয়ে বলল, আজব তো, বাবা মা দুজনেই বাচ্চার মুখ দেখতে চায় না। কথাটি শুনে অনিতা বলল, কিছু মনে করেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। বলে বাবুকে কোলে তুলে নেয় অনিতা। বাবুকে দেখার পর থেকে অনিতার মনে হয় বাবুটি দেখতে একদম মাধুরীর মতো হয়েছে। সবকিছুর মধ্যে মাধুরীর ছোঁয়া এসেছে। মাধুরীর শেষ কথা ছিল, আমি শুভ্রকে তোমার কাছে অমানত হিসেবে রেখেছি। তার মানে মাধুরীর কি দ্বিতীয় জন্ম হয়েছে? এটা অনিলও নোটিস করেছে অনিতাকে। অনিল বাবুটাকে মাধুরী বলে ডাকে। কি আজব সবকিছু। একে একে সবাই পড়িয়ে দেখে যায়। বিমলা তো কান্না করে পরীর হাত ধরে। এই ছুরি, আমাকে মাফ করে দিস। এমন কাণ্ড কেউ করে? কি এমন হলো যে বাসা ছেড়ে বের হয়ে এলি? কি বলবে পরী? সময়টা মনে হচ্ছে ওর হাতের মুঠোয়। শুভ্রর কথা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। সবাই ওকে চায়, মেনে নিয়েছে সব, কিন্তু শুভ্রকে দেখতে পাচ্ছে না পরী। বাচ্চাটা অন্য পরে কি আমার মুখও দেখতে চায় না শুভ্র? শুভ্রকে চিরদিনের জন্য হারানোর ভয়টা ওকে পেয়ে বসে। না, আমি আর শুভ্রকে ছাড়া থাকতে পারবো না। অনেক কষ্ট পেয়েছি ওকে হারানোর জন্য। ওরকম হাজারটা সন্তান আমি ত্যাগ করতে পারবো শুভ্রর জন্য। আমি ওকে কিছুতেই ছাড়তে আর পারবো না। বৌদি জানো, আমি এখন কলেজে পড়ি। অর্পিতার মুখে বৌদি ডাক শুনে আমার মনে হয় কলিজা ঠান্ডা হয়ে গেল। এরা তাহলে শুভ্ররই পরি নামক অস্তিত্বটাকে মেনে নিয়েছে। কিন্তু আমার শুভ্রটা কই? ও কেন আসছে না? বৌদি, তোমার রেজাল্ট বের হয়েছে, 3.28 পাইছো ফার্স্ট ইয়ারে। দাদা সেদিন তোমাকে খুব বকেছিল, তুমি নাকি পড়োইনি, কোনো মতে ঠেলে ঠুলে ফার্স্ট ক্লাস পাইছো। বলে অর্পিতা হেসে উঠল। দেখো অর্পিতা, এই রেজাল্ট আমার কাছে অনেক। তোমার দাদার মতো আমার এত মেধা নেই যে টপে থাকবো। বৌদি, তুমি কি রাগ করছো? না না, তোমার উপর কেন রাগ করব? তোমার টপে থাকা দাদার উপর রাগ হয় মাঝে মাঝে বড্ড। আমাকে সবার মাঝে বের যদি না করলে তো তার একদমই চলে না। নিদ্রা আপুকে দেখে বললাম, আপু তুমি প্রেগনেন্ট? 5 মাস চলছে, কিন্তু আমার আগে তুমি তো এই পরিবারে বংশধর দিলে। এদিক থেকে তুমি আমার থেকেও অনেক বড়। বংশধর মাই ফুট! ওরে দেখলেই গলা টিপে মেরে ফেলতে মন যাচ্ছে। কথাগুলো মনে মনে বেশ ক্ষোভের সাথে বলে উঠলাম। নিতাই দাদু, বাবা, মা, খালা আম্মা, নিশু ভাইয়া, আঙ্কেল আন্টি সবাই দেখে গেছে। শেষে পলা আন্টিও দেখে গেল, কিন্তু শুভ্র ও কেন আসছে না? আমার এতটা কষ্ট হচ্ছিল যে ফিকরে কাঁদতে লাগলাম। একটা নার্স জলদি এসে বলল, ম্যাম, আপনার কি কোনো ধরনের পেন হচ্ছে? স্যারকে ডাকবো? আমার বর শুভ্র কই বলে উঠতে লাগলাম বেড থেকে। ম্যাম, কি করছেন? সব শেষ করে দিবেন দেখছি। আপনার হাজবেন্ড বাইরে কথা বলছে, যিনি আপনাকে এখানে নিয়ে আসছিল ওনার সাথে। নিশুর সাথে কথা বলছে হয়তো। শুভ্র তাহলে সব জেনে গেছে এতদিন আমি নিশুদের বাসায় ছিলাম। ম্যাম, আপনার স্বামীকেই দেখলাম যে আপনাকে এই কয়েকদিন চোখে হারা করেনি। আপনার বাচ্চা মারা গেছে, এটারও বাঁচার সম্ভাবনা ছিল না। আপনার স্বামী সরাসরি বলে দিল এই বাচ্চাকেও মেরে দিতে, শুধু আপনাকে চাই। অদ্ভুত ভালোবাসা। আমি মনে মনে বললাম, এটাও কেন বাঁচলো? এটাও গেলে ভালো হতো। জানেন, আপনার বাঁচার আশা একদম ছিল না, সবাই হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু এই মানুষটা এতটুকু আশা ছাড়েনি, সব সময় আপনার পাশে থেকেছে।
শেষে ওনার কান্না দেখে আমরা সবাই বাধ্য হয়েছি কান্না করতে আপনার জন্য। এত ভালো স্বামী কোনো মেয়ে পায়? আপনি বড়ই ভাগ্যবতী একটা মেয়ে। দেখেন, আমি জানি আমার বড় আমায় কতটা ভালোবাসে, তাই লেকচার বন্ধ করে দয়া করে শুভ্রকে ডাকুন, তা না হলে আমি এক্ষুনি এখান থেকে উঠবো বলে কান্না করতে লাগলাম। আমার শুভ্রকে চাই বলে স্লাইনের পাইপ এক টানে খুলে ফেললাম। ম্যাম কি করছেন? আপনার ক্ষতি হয়ে যাবে তো। আমার স্বামীর ভালোবাসা দেখেছেন, আমারটা দেখেননি বলেই এক একটা করে খুলতে লাগলাম শরীর থেকে। পাইপটা খোলার সাথে সাথেই পরীর হাত থেকে চিরিক দিয়ে ছিটকে রক্ত বের হতে লাগলো। আমি বলছি না শুভ্রকে আমার সামনে আনতে, আপনি কথা শুনছেন না কেন? পরী চিৎকারে ডাক্তার ছুটে এসে দেখলো পেশেন্ট চরম মাত্রায় পাগলামি করেই যাচ্ছে। এর প্রেশার খুবই লো, তার ভেতরে এগুলো শুরু করেছে, লাইফের রিস্ক হয়ে যাবে। শুভ্র কই? আমাকে হয় ওর কাছে নিয়ে যান, না হয় ওকে নিয়ে আসুন। বলে চিৎকার দিয়ে কেঁদে উঠল পরী। এমন সময় দরজার কাছে এসে শুভ্র দাঁড়ালো। শুভ্রকে দরজার সামনে দেখতে পেয়ে পরী একদম স্বাভাবিক, কোনো কথা না বলে শুভ্রকে দেখতে লাগলো পরী। শুভ্র কাছে এসে বলল, আপনারা যান, বাকিটুকু আমি দেখছি। এত জেদি বউকে যে কেমনে সামলান আপনি, আল্লাহ ভালো জান। বলে সবাই রুম থেকে চলে গেল। শুভ্র এসে অগোছালো বিছানার চাদর ঠিক করছে, আর আমি চুপ করে ওকে অপলক দৃষ্টিতে দেখতে লাগলাম। শুভ্র আমার কাছে পুরোটা একটা নেশার জিনিস। আমার পুরো শরীর নেশা লেগে গেল শুভ্রকে দেখে। নাড়িগুলো বড় হয়ে গেছে, অনেকটা উস্কো খুস্কোর মতো লাগছে শুভ্রকে। চুল ঠিক নাই, অগোছালো, তবুও জাস্ট ওয়াও লাগছে, এক অন্য ধরনের ভালো লাগা। শুভ্র পরীর পাশে বসে পরী কপালে অনেক টাইম নিয়ে একটা গভীর কিস করে। শুভ্র চোখ দিয়ে টপ টপ করে জল পড়লো পরীর কপালে। আমি উম্মাদের মতো শুভ্রের শার্টের বোতাম একটার পর একটা খুলতে লাগলাম, দেহ থেকে শার্টটা আলাদা করলাম। এটা অবশ্যই শুভ্র একটু আশ্চর্য করলো আমাকে। ও ভালো করেই জানে আমি কি করব এখন। শুভ্রের ফর্সা উন্মুক্ত লোমে ভরা বুকে আমার মুখ ডুবিয়ে কয়েকটা দীর্ঘ কিস করলাম এবং আমার বুকের ভেতর জড়িয়ে নিলাম শুভ্রকে। আমি পেয়েছি আমার অস্তিত্ব, আমার ভালোবাসা, আমার বাঁচার একমাত্র অবলম্বন, আমার নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন, আমার হার্ট, আমার জীবন বলেই আরও শক্ত করে জড়িয়ে ধরলাম শুভ্রকে আর পাগলের মতো কিস করতে লাগলাম ওকে। শুভ্র, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে, আমার ভুল হয়ে গেছে তোমাকে ছেড়ে এসে, আমাকে ক্ষমা করে দাও শুভ্র, আর কখনো এ ধরনের কাজ করবো না আমি বলেই কেঁদে উঠলাম। আমাকে ছাড়া যদি তোর একা থাকতে এতটাই কষ্ট হয়, তাহলে কেন ছেড়ে গেলে তুই এই শুভ্রকে? আমাকে এত কষ্ট কেন দিলি? তোর শারীরিক ও মানসিক সমস্যা হয়েছে, সেটা আমার সঙ্গে কেন শেয়ার করলি না? তুই জানিস না তোকে ছাড়া শুভ্র একদম চলে না। বলেই পরীর পেটে সিজারিয়ান জায়গাতে শুভ্র একটা খামচা দিয়ে ধরলো। কয়েকদিনের অপারেশন, তাই শুভ্রর পুরো হাত রক্ত দিয়ে মেখে গেল। পরী ব্যথায় কোঁকড়ে উঠল আর ওর চোখ মুখ নীল হয়ে গেল। পরি, কষ্ট হচ্ছে তোর? এরকম কষ্ট প্রতিদিন আমি পেয়েছি। আমি শেষ হয়ে গেছি রে পরি, আমাকে শেষ করে ফেলেছিস তুই, আমার আবেগ নিয়ে খেলা করেছিস তুই। এই শাস্তি তো আমি তোকে 3 গুণ ফিরে দেব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বলে আরো জোরে চাপ দিল শুভ্র। আমার প্রচণ্ড ব্যথা করছিল, মনে হয় জীবন বের হয়ে যাবে বুঝি। আমি প্রস্তুত শুভ্র, তোমার সব শাস্তি সহ্য করতে। যত পারো আঘাত দাও, তুমি আমাকে ধৈর্যশীল পাবা। আমার ঠোঁট দিয়ে শুভ্রের দুটো আবদ্ধ করে ফেললাম, আরো শক্ত করে জড়িয়ে নিলাম শুভ্রকে আমার বুকে। কিন্তু কতক্ষণ সহ্য করতে পারবে পরী? চিনচিনে অসহ্য ব্যথা চোটে একসময় সেন্সলেস হয়ে শুভ্রর বুকের উপরে ঢলে পড়ে গেল পরী, আর চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল শুভ্রর বুকে। শুভ্র খুব ভালো করেই জানে পরীর জন্য কতটুকু ব্যথা সহ্যকর আর শরীরের জন্য ক্ষতিকর, তাই চট করে হাত সরিয়ে নিয়ে পরীকে শুয়ে দিল। বেসিনে হাতটা ধুয়ে শার্ট পরে নার্সকে ডাকতে লাগলো শুভ্র। নার্স এসে দেখে পরী সেন্সলেস হয়ে গেছে। এটা কি করে হলো বলেই নার্স পরীর কাছে ছুটে এলো। আপনি নার্স হতে পারেন, কিন্তু আপনার অভিজ্ঞতা অতীব কম। জায়গাটা চট করে ড্রেসিং করে দেন, অল্পক্ষণের মধ্যে সেন্স ফিরে আসবে। বলে শুভ্র রুম থেকে বাইর হতেই নিশু আর ঈশিতাকে দেখে। শুভ্র, তুমি কি মানুষ? কেউ কাউকে এতটা আঘাত করে? নিশুর চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে, কোনো কথাই বলতে পারছে না। আমার স্ত্রী, আমি ওকে বারবার আঘাত করবো, বারবার ভালোবেসে সেটা পূর্ণ করে দেব। ওর উপর শুধু একমাত্র আমার অধিকার আছে। মায়ের থেকে মাসি তর দেখতে মোটো ভালো দেখায় না ঈশিতা, তাই আমাকে উপদেশ দিতে এসো না। শুভ্র, আমি ওকে 4টা মাস আমার চোখের সামনে দেখেছি। ওর মতো মেয়েকে কেউ না ভালোবেসে থাকতে পারবে না। আর তুই ওকে এতটা আঘাত কি করে করিস? বুঝতে পারছি ওর চরম দোষ আছে, তাই বলে এ ধরনের শাস্তি? তোর যদি ওকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে আমরা নিয়ে যাচ্ছি ওকে,
কোনোদিন তোর কাছে আসতে দেব না, ওর কষ্ট আমার সহ্য হচ্ছে না। নিশো, তোর কথা যুক্তি আছে। আচ্ছা ঠিক আছে, তোরা আমার পরীকে এতদিন আঁকড়ে রেখেছিস, তাই তোদের একটা ওর ওপর অধিকার আছে। পরি যদি যেতে চায় আমি শুভ্র বাধা করছি, নিচে তোদের বাসে পরীকে পৌঁছে দিয়ে আসবো। দ্বিতীয়বার তোদের মুখ দেখাবো না। শুভ্রর কথা নড়চড় হয়নি আজ পর্যন্ত, তাই নিশু বেশ খুশি হলো। পরীকে যতটা আঘাত করেছে, পরী নিশ্চয়ই শুভ্রর সাথে থাকবে না। শুধু পরী কেন, কোনো মেয়েই থাকবে না এই পরিস্থিতিতে। আমরা আজ পরীকে নিয়ে যাচ্ছি রাহুল। ঈশিতাও বেশ খুশি হলো। শুভ্র কাছে পরীক্ষা রাখার যথেষ্ট রিস্ক আছে। ডাক্তার এসে পরীর অপারেশনের জায়গাটা আবার ভালো করে ড্রেসিং করে দেয়, আর একটা ইঞ্জেকশন দিয়ে চলে যেতেই নার্স বলল, স্যার পেশেন্টের সমস্যা হবে না তো? আরে না, কিন্তু এটা হলো কিভাবে? পেশেন্ট তো ভালোই ছিল। শুভ্র পরীর পাশে বসে আছে। একটু পর পরীর সেন্স ফিরে আসে। চোখ খুলে শুভ্রকে পাশে দেখে অনেক ভালো লাগছে পরীর। আমি শুয়ে থেকেই শুভ্রর কোমর জড়িয়ে ধরলাম। শুভ্র আর কিছু বলল না, ওভাবেই বসে আছে। তাই সাহস পেয়ে গেলাম, আস্তে আস্তে উঠে ওকে ভালো করে জড়িয়ে ধরে বসলাম। পরি, কি করছো? ছাড়ো, এখানে সবাই আছে তো। সবাই দেখে কিভাবে বলো? না ছাড়বো না, যে যা পারে ভাবুক, আমার এতে যা আসে না। আমি কি পরপুরুষকে ধরে আছি নাকি? নিশু আর ঈশিতা রুমে এসে ঢুকে পরীকে অমনভাবে শুভ্রকে জড়িয়ে ধরা থেকে অবাক হয়ে যায়। এ মেয়ে কি, এর মধ্যে সব ভুলে গেল? এবার নিশু ভালো করেই বুঝতে পেরেছে শুভ্র কেন এত কনফিডেন্সের সাথে বাজি ধরেছে। নিশু নিজেকে সামলে নিয়ে বলল, পরী, কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি। আপনারা ভালো আছেন? ঈশিতা এসে বলল, আমাকে চেনো পরি? দেখিনি কখনো, বাট কথা বলছি আপনার সাথে। আমি নিশুকে বললাম, ভাইয়া এটা আমার শুভ্র। ওকে, তোমরা কথা বলে আমি আসছি। বলেই শুভ্র চলে যেতেই পরি ওর হাত ধরে বলল, না, কোথাও তুমি যাবা না, এখানে থাকবা তুমি। তাছাড়া আমিও কিন্তু যাবো তোমার পিছে পিছে। শুভ্র আর কিছু না বলে পরির পাশে আবারও বসে পড়ল। পরী, তোমার বেবিটাকে আমাদের বাসা দেখাবে না? চলো না আমাদের বাসায়, তোমার ইতিশা আপুও যাবে আমাদের সাথে। ভাইয়া আমার বেবিটাকে একেবারে নিয়ে যান, আমার ওকে লাগবে না। এবার শুভ্র পরির উপরে প্রচন্ড খেপে গিয়ে রকিত চোখে পরির দিকে তাকাতে পরি চুপ হয়ে গেল। শুভ্র, তোর বউ যে এত এত চঞ্চল, ওকে কেউ আটকাতে পারে না। কিন্তু কি আজব, তোর কাছে একদম ভিজে বিড়াল। পরি, তুমি থাকো, আমি সব ফর্মালিটি কমপ্লিট করে আসি। আজই তোমাকে বাসে নিয়ে যাবো। বলে শুভ্র চলে গেল। আমি আর কিছু না বলে মনে মনে খুব খুশি হলাম। আমি আমার সংসারে যাব। কতদিন বাসায় যাইনি। পরী, কি হলো, আমাদের সাথে যাবা? ভাই আপনি পাগল হয়ে গেছেন? আমি শুভ্রকে ছাড়া আপনাদের বাসায় যাব? চিন্তা করেন না, আপনার টাকা সব ফেরত দিয়ে দিব। নিশু পরি বাচ্চা আমার কথা শুনে কেঁদে ফেলে। কতটা অবুঝ বাচ্চা মেয়ে পরি। পরী, তুমি বুঝতে পারছো না, শুভ্র তোমার জন্য খুবই রিস্ক। ও তোমাকে বাঁচতে দেবে না। ওকে যত বড় আঘাত দিচ্ছ তুমি, এর প্রতিটা হিসাব তোমায় পাই পাই করে দেবে। তুমি আমাদের সাথে চলো, শুভ্র কিচ্ছু বলবে না। ও আদা করেছে আমাকে, বোঝার চেষ্টা করো পরী। ঈশিতা আপু, ছোটবেলায় মায়ের হাতে মার খাইছেন? ঈশিতা হেসে বলল, প্রচন্ড খেয়েছি মার আম্মার হাতে। এত দুষ্টি ছিলাম যে মার ছাড়া আমার ভাতই হজম হতো না পরি। এত মার খাইছেন, মাকে ছেড়ে যেতে ইচ্ছে করেনি আপনার? কি বলো পরি, মায়ের মতো কিছু হয় নাকি? মাকে কেন ছেড়ে যাব? তাহলে শুভ্র নামে আমার পাগল অস্তিত্বটাকে ছেড়ে আমি কেন যাব সেটা বলতে পারেন? মায়ের সাথে কখনো শুভ্রের তুলনা করো না পরি। কিন্তু আমি তো আমার মায়ের কোনো দিন আদর পাইনি। শুভ্রের ভালোবাসার স্বাদ আমি প্রথম পেয়েছি। তাই সব কিছুর ঊর্ধ্বে আমি শুভ্রকে চাই। কোনো আপোষ না কারোর সাথে, আমার জাস্ট শুভ্রকে চাই। আশা করি বুঝবেন। এমন কোনো কথা বলবেন না যে আমি আপনার সাথে রুড ব্যবহার করি। বুঝলাম তুমি শুভ্রকে ভালোবাসো অত্যাধিক। শুভ্র কি তোমাকে চাই একইভাবে? আমার থেকেও হাজার গুণ শুভ্র আমাকে ভালোবাসে আপু। আমি কখনো ওর সমান হতে পারবো না। তাই এত মূল্যবান জিনিস আমি তো ছাড়তে রাজি না। আমি ওকে আঘাত দিয়েছি, আমি ওর ক্ষত পূরণ করব। বিষয়ে বিষক্ষয় হয় আপু। শুভ্রর এই স্বভাবটা আমায় পরিবর্তন করতেই হবে না। ইতিশা, শেখো এই ছোট্ট মেয়ের কাছ থেকে ভালোবাসতে হয় কেমনে। আমি একটু কল রিসিভ না করলে তুমি কত কথা শোনাও। ওর কাছ থেকে শেখার অনেক কিছু আছে দেখছি। শুভ্র অনেকক্ষণ পরে এসে বলল, পরি, হেঁটে যেতে পারবে নাকি হুইল চেয়ারের ব্যবস্থা করবো? কেন, তুমি কি হইছ? কোলে নিয়ে চলো আমাকে। পরি, বাজে কথা একদম বলবে না, চলো ওঠো। বলে শুভ্র পরীকে আস্তে আস্তে করে উঠিয়ে রুম থেকে বাহির করলো। শুভ্র, নিশু ভাইয়া,
এই অবধি 1,28,000 টাকা আমার পেছনে ব্যয় করেছে। আর নুসরত জাহান খালা আম্মা 32,000, ওনাদের টাকা দিয়ে দিও। নিশু হাসবে না কাঁদবে পরে কথা শুনে বুঝতে পারছে না। এ মেয়ে, তোমার থেকে কি আমি টাকা চাইছি? না ভাইয়া, কথার খেলাপ আমার একদম পছন্দ না। আমার আপনার সাথে একটা চুক্তি হয়েছিল, সেটা ভুলে যাবেন না দয়া করে। পরে নিশুদের থেকে বিদায় নিয়ে শুভ্রের সাথে গাড়িতে উঠল এবং বাসার পথে রওনা দিল। অনিতা আগেই পরে বেবিটাকে বাসায় নিয়ে গেছে। পথের মধ্যে আমি শুভ্রকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু ও একটা কথাও বলেনি। না বলুক তাতে আমার কি, আমি তো আমার শুভ্রের কাছে আছি, আর কিছু দরকার নেই আমার। কতদিন পর বাসায় আসলাম, অনেকটা চেঞ্জ লাগছে বাসাটা। এবার শুভ্র আমাকে কোলে নিয়েই ওর রুমে নিয়ে গেল। শুভ্র, এখন থেকে কি আমি এখানেই থাকবো? বলি শুভ্র আমাকে বেডে রেখে বাইরে চলে গেল। রুমটা পুরোটাই চেঞ্জ, অনেক সুন্দর করে নতুন করে সাজানো হয়েছে। একটা বিশাল পেইন্টিং, শুভ্র পরীর নীর মাঝখানে লেখা। ওয়াও, দারুণ লাগছে মা। এসে আমার কাছে বেবিটাকে দিয়ে বলল, পরি, ওর হয়তো ক্ষুধা লেগেছে তাই কান্না করছে, তুমি খাওয়াও ওকে। আমার প্রচণ্ড রাগ হলো বেবিটাকে দেখে। আমি দেখতে চাই না ওকে। মার জন্য কিছু বলতে পারলাম না। মা চলে যেতেই ওকে কোল থেকে নেমে পাশে রাখলাম, আরও কেঁদেই চলেছে। শুভ্র রুমে এসে সব কিছু দেখে বুঝলো পরি কেন বাচ্চাকে ছুঁতে চাচ্ছে না। এবার শুভ্র দরজা লাগিয়ে দিয়ে বলল, বাবু কাঁদছে, শুনতে পাচ্ছিস না? কাঁদুক, আমার ওকে ভালো লাগে না। ওটার সাথে এটাও কেন চলে গেল না, অসহ্য লাগছে। এবার শুভ্র এসে পরীকে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে বলল, ভীমরতি শুরু করছে আমার কাছে। এক্ষুনি ওকে কোলে নিয়ে আয়, ওর কান্না থামা। তাছাড়া আমার থেকে খারাপ কেউ হবে না কিন্তু। আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, আমি ওকে নেব না শুভ্র। ওর জন্য এতদিন তোমাকে ছেড়েছিলাম, আমার ওকে চাই না। পড়ি, আমাকে কিন্তু একদম বিক্রাবি না। তাছাড়া তোর কপালে কিন্তু আজ দুঃখ আছে। এমন একটা মার দেবো না, এমনি সোজা হয়ে যাবি। আমি সুরসুর করে ওকে কোলে নিলাম, বুকে নিয়ে বললাম, থামছে না তো। তো আমি কি করব? ওর কোথায় লেগেছে? তো আমি কি করব? সেটাও শিখে দিতে হবে তোকে। বাচ্চার মা হয়ে গেছিস আর নিজে বাচ্চা শুরু করেছিস না? বলে শুভ্র পরীর কাছে এসে বলল, একটা 7 দিনের বাচ্চা কি খায় জানিস না? জামা খোল। আমি ঠোঁট উল্টিয়ে ওর কথা মতো কাজ করে বেবিকে ফিডিং করতেই বেবি চুপ করে খেতে লাগলো। শুভ্র, তুমি বেবিকে কেন কোলে নাও না? বিকাশের বেবি বলে। পড়ি, ও আমার বাচ্চা, তাই ফালতু কথা একদম বলবে না। ওটা জাস্ট শুভ্রের অস্তিত্ব। শুভ্র, তুমি তো মিথ্যে কথা বলো না, তাহলে কেন বলছো মিথ্যে কথা? শুভ্র কি বলবে ভেবে পাচ্ছে না। চট করে উঠে গিয়ে ল্যাপটপটা এনে ভিডিওটা বের করে পরীর সামনে রাখলো। এমা ছি, তুমি তো আচ্ছা বাজি, এই কাজ করে কেউ? হ্যাঁ, কাজটা করেছিলাম বলে আজ প্রুফ দিতে পারছি। তাছাড়া তুমি তো আমাকে বিশ্বাস করবে না, কারণ শুভ্র তো আবার মিথ্যে কথা বলতে শিখে গেছে। ভালো করে দেখো তো, যেদিন বিকাশ তোমাকে মিষ্টি খাওয়ায় সেদিন এই টেস্ট তুমি পড়েছিলে নাকি? আমি শুভ্রর কথা শুনে আবার ল্যাপটপের দিকে তাকিয়ে ভালো করে সব খুঁটে খুঁটে দেখতে লাগলাম। এটা আবার কবে করলাম, মাথায় কিছুই আসছে না। আর শুভ্রকে এত আঘাত করেছি যেটা দেখে আমারই খারাপ লাগছে। তার মানে সেদিন বিকাশ না শুভ্র ছিল বলেই শুভ্রের দিকে তাকালাম। সেদিন একাধিকবার তোমাকে শান্ত করতে হয়েছে আমাকে। সেদিন আমাকে আশ্রে কামড়ে দেহ শেষ করেছ, আর এখন আমার মনটা শেষ করে দিচ্ছ। তুমি কোনোদিনও ক্ষমা করবো না পড়ি। বলেই শুভ্র চলে গেল রুম থেকে। আমি সব কিছু বুঝতে পেরে মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগলাম। আমার ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতাই নেই। এতটা কষ্ট দিয়েছি শুভ্রকে। নিজেই নিজের প্রতি ঘৃণা হতে লাগলো। আমার মেয়েটার দিকে এবার ভালো করে তাকালাম। আমি ডুকরে কেঁদে উঠলাম। আমার এক সন্তান মারা গেছে, এটার মৃত্যু কামনা করেছি। শুভ্রর তাহলে কতটা কষ্ট হয়েছে ওই সময়। আমি এতটা নিষ্ঠুর মা। না, প্রায় এভাবে 6 মাস কেটে যায়। শুভ্র আমার সাথে একটা কথাও বলেনি সেদিনের পর থেকে। আমি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। আমার মেয়েটাকে নিয়ে আমার সময় কাটে বেশিরভাগ। আমার বেবির নাম জান্নাত রাখি আমি, আর বাবা ওকে মাধুরী বলে ডাকে। আমি বুঝতে পারি না বাবা জান্নাতকে কেন ওই উল্টো নামে ডাকে। বাবার চোখের মনি জান্নাত। বাইরে থেকে এসে আমার মেয়েটাকে তার চাই। নিদ্রা আপুর বাচ্চাটা হঠাৎ করেই নষ্ট হয়ে যায়। আপুর কান্নায় সেদিনে সবাই কেঁদেছিল। আমি জান্নাতকে ওনার কোলে দিয়ে বলেছিলাম, আপু আবার হবে ইনশাল্লাহ। আমারও তো একটা বেবি মারা গেছে। শুভ্র কথা না বলুক, আমার কাছে তো আছে, এটাই আমার কাছে অনেক সুখের। শুভ্র এখনও জান্নাতকে কোনোদিন কোলে নেয়নি। আমাদের দুজনের কাছে ঘুমায় না অবধি, সোফায় ঘুমায়। আমি শাড়ি পরতে শিখে গেছি,
কারণ শাড়ি পরা শুভ্রের খুব পছন্দ, কিন্তু শুভ্র আমার দিকে ভুলেও তাকায় না। আমি একদিন এশার নামাজ পড়ছিলাম, জান্নাত প্রচণ্ড কান্না করছিল। আমি নামাজ ছেড়ে উঠতেও পারছিলাম না। হঠাৎ ওর কান্না বন্ধ হয়ে যায়। আমি প্রচণ্ড ভয় পেয়ে নামাজের সালাম ফিরে পেছন ফিরে তাকিয়ে দেখি শুভ্র অফিস থেকে এসে জান্নাতকে আদর করছে, আর জান্নাত হেসেই চলেছে। আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। জলদি দুরাকাত শুকরিয়ার নামাজ পড়ে নিলাম। অবশেষে কন্যা তার পিতার বুকে ঠাঁই পেল এতদিনে। আল্লাহ, দয়া করে সব ঠিক করে দাও জলদি। শুভ্র ওর মেয়েকে নিয়ে ব্যালকনিতে গেল। পরীর সামনে কিছু বলতে পারছে না বলেই এখানে নিয়ে এসে মেয়েকে বুকের সাথে জড়িয়ে কান্না করতে লাগলো শুভ্র। ওনার একটা সন্তানের কথা বার মনে পড়ে, কিন্তু আল্লাহর চিনি শুনে নিয়েছেন। আমি সব বুঝতে পেরে রুম থেকে বের হয়ে গেলাম, কারণ সময়টা ওদের বাবা মেয়ের। নিচে এসে মাকে কাজে হেল্প করতে লাগলাম। আমি তরকারি টেস্ট করে দেখলাম আমি যেমন ঝাল খাই তেমন ঝাল হয়েছে তরকারিতে। মা, হঠাৎ আজ এরকম তরকারি রান্না করলে? রোজ তো আমাদের মতো রান্না হয়, আজ তোমার আর নিদ্রার মতো রান্না করলাম। তোমরা আমাদের জন্য এত স্যাক্রিফাইস করো, আমরাও না হয় একদিন করলাম, কি বলো পরি? মার কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। সবাই খেতে পারলেও শুভ্র এক লোকমাও খেতে পারবে না। ও কেমন করে খাবে এই খাবার? খাবার টেবিলে সবাই খাবার খেতে বসছে। কাজের 3টা লোক সবাইকে সার্ভ করছে। অনেকগুলো আইটেম দেখে নিদ্রা আপু তো সেই খুশি হলো, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল। শুভ্র খাবারের দিকে শুধু তাকিয়ে আছে, কিন্তু কিছু বলতে পারছে না। মায়ের হাতে রান্না বলে কথা, এমনি দুপুরে কিছু খাওয়া হয়নি ওর, তার ভেতর এত স্পাইসি খাবারও কি করে খাবে? অনিতা ইচ্ছে করে কাজটা করেছে। শুভ্র জন্য পরি এত কিছু করতে বলে শুভ্র কেন পারবে না? শুভ্র ভাত নিয়ে নাড়াচাড়া করছে, কিন্তু মুখে তুলছে না। সবাই মোটামুটি খাবার প্রশংসা করছে। কি শুভ্র, খাচ্ছিস না কেন? সবার ভালো লাগছে, তোরও ভালো লাগবে, খা। দাদা, দারুণ হয়েছে খাবার, টেস্ট কর তো। মায়ের কথা শুনে শুভ্র খেতে শুরু করলো। ও চুপ করে খেয়ে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে ওর। আমি আর সহ্য করতে না পেরে উঠে গিয়ে ফ্রিজ থেকে দই আর মিষ্টি এনে ফ্রের পাতে দিলাম। শুভ্র এবারও আমার দিকে আর তাকালো না, চুপ করে খেতে লাগলো। সব প্ল্যান মাঠে মারা গেল অনিতার। পরি, শুভ্রকে কেন মিষ্টি আর দই দিলা? তুমি আর নিদ্রা আমাদের জন্য অঝাল তরকারি মুখে তুলতে পারলে আমরা কেন তোমাদের ভালোবেসে একদিন এইরকম তরকারি খেতে পারবো না? আসলে মা, শুভ্র তো একদমই ঝাল খেতে পারে না। খেতে ওর খুব কষ্ট হচ্ছিল, তাই ওগুলো দিলাম। খুব খারাপ কাজ করছো, উচিত হয়নি। বলেই অনিতা খেতে শুরু করলো। যে যার মতো খেয়ে চলে গেল, কিন্তু শুভ্রর খাওয়া এখনো শেষ হয়নি। আমি পলানটিকে হেল্প করছিলাম। শুভ্র যেন সবার চলে যাওয়ার অপেক্ষায় ছিল। বাটির সব তরকারি ঢেলে নিয়ে খেয়ে ওপরে চলে গেল। আমার এতটা কষ্ট লাগলো বোঝানো দায়। আমার উপর রাগ করে কেন এই কাজ করলো? আমাকে কি ও কখনো ক্ষমা করবে না? আমি বাড়িতে কিছু পায়েস নিয়ে রুমে গেলাম। মেয়েটা আমার ঘুমিয়ে আছে। পায়েসের বাটিটা রেখে শুভ্রকে খুঁজলাম, কিন্তু ওর রুমে নেই। সব জায়গায় খুঁজলাম, কিন্তু ও কোথাও নেই। কই গেল বলে খুঁজতে শুরু করলাম শুভ্রকে। শেষে ছাদে গিয়ে দেখলাম দোলনায়ও বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসতেই ও উঠে গিয়ে ছাদের কিনারায় দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে টানতে লাগলো। নিজেকে খুব ছোট মনে হতে লাগলো। শুভ্র আমার মুখও দেখতে চায় না। কতটা কেউ কাউকে ঘৃণা করলে এই অবস্থায় এসে পৌঁছে যায়। আমি আবার শুভ্রের কাছে যেতেই শুভ্র বলে উঠল, পরি প্লিজ আমার কাছে এসো না। তোমাকে দেখলে আমার অতীতগুলো মনে পড়ে যায়, তাই আমার কাছ থেকে যত দূরে থাকবা ততই তুমি সেফ থাকবা। শুভ্র আমার সাথে কত দিন পরে কথা বলল। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি ঝরে গেল। আমি ওর আরও কাছে গিয়ে বললাম, শুভ্র আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি যেভাবে আমাকে বলবে আমি সেভাবে চলবো। আমার খুব কষ্ট হয় শুভ্র, আমি আর পারছি না এই যন্ত্রণা সহ্য করতে। আই এম অ্যাডিক্টেড টু ইউ। আই এম অল অ্যাবাউট ইউ। ইউ আর মাই ড্রিম। আই হ্যাভ গট ফিলিং ফর ইউ। আমি এর থেকে অনেক বেশি যন্ত্রণা সহ্য করেছি পরি, তাই আমার সামনে থেকে চলে যাও। আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করবো না। আমার জিদ উঠে গেল। আমি ওর টি শার্টের কলার ধরে বললাম, এই আমার কষ্ট হয়নি? আমি না হয় একটা ভুল করেছি, তার জন্য এত শাস্তি কেন আমাকে দিবা? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? বলেই ওকে জড়িয়ে ধরলাম। তোমার ওপর শুধু আমার হক আছে, কেন বোঝো না শুভ্র? আমার ভালোবাসা শুধু তোমার জন্য। আই লাভ ইউ শুভ্র, প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। বলে শুভ্রের গলায় একটা কিস করলাম। শুভ্র এবার যা করলো সেটা আমার ধারণার বাইরে ছিল।
শুভ্র সিগারেটটা আমার কোমরে চেপে ধরলো। আমি কি করব, একে ছাড়া যে আমার চলে না। তাই আমি নিচেই আরো জোরে জ্বলন্ত সিগারেটটা চেপে ধরলাম আমার কোমরে। অসহ্য যন্ত্রণায় আমার কোমরটা পুড়ে যাচ্ছিল। শুভ্র চট করে সিগারেটটা ফেলে দিয়ে নিচে নেমে যায়। আমিও একটু পর নেমে গেলাম নিচে। আজকে আমি ওকে দেখেই ছাড়বো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে যা দেখলাম, এতে আমার কলিজাটা মনে হয় ফেটে গেল। শুভ্র জ্বলন্ত সিগারেটটা ওর কোমরে ধরে আছে, যেখানে আমাকে ছ্যাঁকা দিয়েছে। এরকম 2 জায়গায় অলরেডি ছ্যাঁকা দিয়ে ফেলেছে। আমি দৌড়ে গিয়ে ওর হাত থেকে জ্বলন্ত সিগারেটটা বাইরে ফেলে দিয়ে এসে ওর পা ধরে কাঁদতে লাগলাম। আমার ভুল হয়ে গেছে শুভ্র, আমি আর কখনো তোমার কাছে যাবো না। আমি থাকতে পারছি না একা, আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে। তাই বারবার তোমার কাছে যাই। আজকের পর থেকে আর কখনো তোমার কাছে যাবো না আমি। প্লিজ তবু এই কাজগুলো করো না। আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না, আমি মরে যাব তোমার কিছু হলে। শুভ্র এবার পরীর কাছে বসে বলল, আমার কাছে একদম ঘাসার চেষ্টা করবে না, তাহলে আমি বা জান্নাত কেউ তোমার কাছে থাকবো না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। বলে ফ্লোর থেকে উঠে গিয়ে ঘুমন্ত জান্নাতকে বুকের মধ্যে নিয়ে শুভ্র শুয়ে পড়ল। আমি চুপ করে ফ্লোরে বসেই রইলাম। শুভ্র যেটা বলে সেটাই করে দেখায়। আমার এই কোনো মানেই হয় না। আমি কাউকেই হারাতে চাই না। আমি ফ্লোরেই শুয়ে পড়লাম। মাঝরাতে হালকা হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি শুভ্র আমার কোমরে জেল ম্যাসাজ করে দিচ্ছে। আমি আর কিছু না বলে চোখ বন্ধ করে ওর স্পর্শ উপভোগ করছিলাম, কারণ এখন কিছু বললে ওর হাতের স্পর্শটাও হারাতে হবে। শুভ্র কাজ কমপ্লিট করে আমার কপালে হালকা একটা কিস করে উঠে গেল। মন চাচ্ছিল ওকে জড়িয়ে ধরে কান্না করি। কেন এমন করছো শুভ্র? আমাকেও কষ্ট দাও, নিজেও কষ্ট পাও। জান্নাত ঘুম থেকে জেগে উঠে কান্না করতেই শুভ্র ওকে নিয়ে বেলকনিতে চলে গেল আর ঠাইটা অন্ধকার করে দিল, যাতে জান্নাতের কান্নার শব্দ আমার ঘুম ভেঙে না যায়। অনেকক্ষণ নিঃশব্দে কাঁদলাম। শুভ্র জান্নাতকে আদর করছে বুকে জড়িয়ে। এই এক মেয়ে হইছে আমার। ও আমার জীবনে আসার পর থেকে শুভ্রের সমস্ত ভালোবাসা আমার থেকে কেড়ে নিয়ে নিজে উপভোগ করছে। ইস, জান্নাতের জায়গায় যদি আমি থাকতাম, নিজের মেয়ে হলে কি হবে? ওর প্রতি শুভ্রের অগাধ ভালোবাসা দেখে খুব হিংসা হয়। আমি কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। পরের দিন সকালে আবার পোড়া জায়গায় প্রচুর যন্ত্রণা করতে লাগলো। তাই শাড়ি না পরে 3 পিস পরে রুম থেকে বের হলাম। কি ব্যাপার পরি, শাড়ি না পরে এটা পরেছো? তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগে। শখে আর শাড়ি বাদ দিয়ে এটা পরেছি মা। আপনার ছেলে কাল যা করেছে সেটা মুখে আনার মতো নয়। কথাগুলো মনে মনেই বললাম। আসলে কি মা, এগুলো পড়তে মন চাইলো তাই পড়লাম আর কি। এভাবে আরো অনেকদিন কেটে গেল। আমি শুভ্রের কাছ থেকে 10 হাত দূরে থাকি। থাক না শুভ্র ওর মতো করে, আমাকে চায় না, না চাক ভালো আছি তো। কাছে কাছে থাকে তো, জানি না তা কবে রাগ ভাঙবে। শুভ্র অফিসে কাজ কমে দিয়ে বেশিরভাগ সময় বাসাতেই থাকে আর মেয়েকে সময় দেয়। শুভ্র বাইরে থেকে আসলে আর জান্নাতকে কোলে রাখা যায় না, তার বাবাকেই চাই। শুভ্রকে চেঞ্জ অবধি করতে দেয় না, শুভ্রর কোলে ঝাঁপিয়ে পড়ে। এটাই শুভ্রের সব থেকে শান্তি লাগে। শুভ্রকে অদ্ভুত ভালোবাসে সিক্ত করে দেয়। শুভ্র একদিন জান্নাতকে ওর বুকে রেখে আদর করছিল। এমন সময় প্রথম বাবা বলে ডেকে ওঠে জান্নাত শুভ্রকে, আর সেটা বারবার বলে। শুভ্র সেদিন প্রচুর কান্না করছিল নিঃশব্দে। মনে হয় ও পৃথিবীর সব থেকে সুখী মানুষ। শুভ্র জান্নাতের সাথে এত কথা বলে যে জান্নাত আগে বাবার একটাই শেখে। আমি তো অবাক, পেটে রাখলাম আমি, জন্ম দিলাম আমি, আর আমাকে ছেড়ে বাবা ডাক আগে শিখে গেল। জায়গা আমার, বড় করলাম আমি, পরিচর্যাকারী আমি, আর যে গাছ রোপণ করেছে তার পুরো গাছটাই হয়ে গেল। হায় কপাল, কি অদ্ভুত নিয়ম পৃথিবীর। রাতে আমি সব কাজ কমপ্লিট করে রুমে এসে দেখি শুভ্র বেডে বসে ল্যাপটপে কাজ করছে, আর জান্নাত শুভ্রের পিঠে উঠে ওর গলা ধরে বাবা বাবা করে ডাকছে। বাবা বাবা বাবা। জি মা। বাবা বাবা বলে জান্নাত শুভ্রের সাথে খেলতে ব্যস্ত। শুভ্র কাজ করছে আর ওর ডাকে সাড়া দিচ্ছে হেসে হেসে। মা আসো আমার কাছে, বাবাকে কাজ করতে দাও বলে হাত বাড়লাম জান্নাতের দিকে। ও মা, এ তো বাবাকে ছাড়া আমার কাছে কিছুতেই আসবে না।
শুভ্রকে জড়িয়ে ধরে অন্যদিক মুখ করে আছে। মেজাজটা আমার খারাপ হয়ে গেল। বজ্জাত মেয়ে, দুধু খাবি না? তখন আসিস, মজা বোঝাবো। আমার কাছে না এসে তোর বাবারটা খাস বলেই রাগে সোফায় গিয়ে বসে পড়লাম। পরীর কথা শুনে শুভ্র হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। এটা কি ধরনের কথা? একে আর শুভ্র কোনোদিন মানুষ করতে পারবে না, সেটা শুভ্র ভালো করেই বুঝে গেছে। শুভ্র জান্নাতকে ফ্লোরে নামিয়ে দিয়ে বলল, মা তুমি তো আমার কাছে যাও, কারণ তোমার আম্মু যেটা দিতে পারবে সেটা আমি হাজার তপস্যা করে দিতে পারবো না, তাই আপাতত ওখানেই যাও। কি বাবা ভক্ত মেয়ে রে! বাবা বলতে দেরি, মেয়ে আসতে দেরি করেনি। আমার কাছে আসতেই ওকে কোলে তুলে নিয়ে বেলকনিতে চলে গেলাম। ওই তোর বাবাও আমাকে শান্তি দেয় না, তুইও ওর সাথে এক হয়েছিস, পার্টি শুরু করেছিস। হ্যাঁ, তোদের বাবা মেয়ের ভীমরতি ছুটিয়ে দিব। কে কার কথা শুনে? ওর এখন খাবার চাই, বুকে মুখ ঘষছে, তাই কথা না বাড়িয়ে ওকে ফিডিং করাতে শুরু করলাম। মা হওয়ার স্বাদ একটা অন্যরকম। পৃথিবীটা অনেক সুন্দর। আল্লাহ মানুষের শান্তির জন্য কত রকম ব্যবস্থা করেছে, তার ভিতর মা হওয়ার একটা ব্যবস্থা। মেয়েটা আবার ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, তাই ওকে নিয়ে রুমে এসে শুভ্রের পাশে শুয়ে দিয়ে নিজের ড্রেস চেঞ্জ করে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। তারপর ঘুমিয়ে গেলাম। একদিন বাসায় বিকাশের বিয়ের কার্ড দিয়ে নিমন্ত্রণ করে গেল বিকাশের বাবা। সামনের সপ্তাহে নাকি বিকাশের বিয়ে। কৌশিকদা বাইরের কি যেন কাছে কয়েকদিনের জন্য গেছে, তাই নিদ্রা আপু আমার রুমে এসে গল্প করছে অনেক রাত অব্দি। বেচারা শুভ্র রুমে আসতেও পারছে না একটু ঘুমানোর জন্য। আমি সেটা দেখে নিদ্রা আপুকে নিয়ে ওনার রুমে চলে গেলাম, আর শুভ্র রুমে ঢুকে গেল। জানো পরি, আমার বিয়ের আগে একটা মুসলিম ছেলেকে খুব ভালো লাগতো। ওর নাম আরাফাত ছিল, কিন্তু আমাকে একদম পাত্তা দিত না। আমি হিন্দু বলে অনেক ঘুরঘুর করছি, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর থেকে এই মুসলিম জাতিটাকে আমার একদম পছন্দ না, তাই তোমাকে পছন্দ করতাম না আগে। কেন আপু, কৌশিকদাকে পেয়ে খুশি নও তুমি? না পরি, কৌশিককে পেয়ে আমি খুব খুশি। আমার অনেক ভাগ্য ভালো দেখে ওর মতো বরকে পেয়েছি। শুধু একটাই আকাঙ্ক্ষা, কবে ওকে একটা সন্তান দিতে পারবো তোমার মতো, যেমন তুমি শুভ্রকে দিচ্ছ। টেনশন করো না আপু, ইনশাআল্লাহ খুব শীঘ্রই হবে, দেখো। তোমার কথাই যেন ঠিক হয়। আচ্ছা পরি, শুভ্র কি তোমার সাথে এখনো স্বাভাবিক না? কি আর বলবো, আমি মাথা নিচু করে চুপ করে আছি। নিদ্রা সব বুঝতে পেরে বলল, আমি কিছু শিখে দিচ্ছি তোমায়, সেগুলো শুভ্রের উপর প্রয়োগ করে দেখো, আশা করি কাজে দিবে। আমি মনোযোগ দিয়ে সব কথা শুনলাম আর হাসলাম। মুরব্বীদের কথা শুনতে হয় পড়ি, নিজেই নিজেকে কথাগুলো বললাম। আজ থেকেই মাঠে নেমে যাব। দাঁড়াও শুভ্র, এবার তোমার কি হালটাই না করি। আমাকে ইগনোর করা। আমি রুমে এসে দেখি শুভ্র এখনো ঘুমোয়নি, ফেসবুক চালাচ্ছে মেবি। আমি ঘুমানোর আগে ওর সামনেই ড্রেস চেঞ্জ করলাম। শুভ্র আর চোখে পরীকে দেখছে। পেটের অপারেশনের দাগটা থাকার জন্য আরো আকৃষ্ট করছে শুভ্রকে, কিন্তু সব বুঝে ফেলে শুভ্র, তাই পাশ ফিরে শুয়ে পড়ে। প্ল্যান ফল। মনে হচ্ছে নিজের চুল নিজে ছিঁড়ি বলে সব ড্রেস নিচে ছুঁড়ে মারলাম। থমথম করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। শুভ্র আবার পাশ ফিরে পরীকে দেখছে আর মুচকে মেরে হেসেই যাচ্ছে। শুভ্রকে বোকা বানানো। তোমার মতো পরি 1000 জন্ম নিতে হবে, তবু শুভ্রকে ঠেকানো তোমার পক্ষে অসম্ভব। পরের দিন শুভ্র ওর মা রুমে গিয়ে বলল, মা আমি বা পরীকেও বিয়েতে যাচ্ছি না, কারণ এই বিকাশ কুলাঙ্গারের মুখ দেখতে চাই না। সেদিন ওকে আমি মেরেই ফেলতাম, অসভ্য ছিল কোথাকার। অনিতা সব বুঝতে পেরে বলল, তোরা যাবি না কিন্তু, লোকে অনেক অনেক কথা বলবে যে। মা প্লিজ এই অনুরোধ করো না, অন্তত এটা রাখতে পারবো না। তুমি সব জেনে কেন অনুরোধ করছো? কিছু একটা বলে দিও, আমি ব্যস্ত আছি এমন কিছু একটা। অনিতা কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, তুই কিন্তু অফিসে থাকবি আর পরি বাসায় একা থাকবে। বাসা ভর্তি কাজের মানুষ, তাও আবার পুরুষ মানুষ। মা টেনশন নিও না, ওদের ব্যবস্থা আমি করবো না। তোমরা যাচ্ছ কবে? আজ তো যাওয়ার কথা, দেখি তোর বাবা আর কৌশিককে বলে কি বলে, ওরা ফ্রি আছে কিনা। আচ্ছা মা। বলি শুভ্র রুম থেকে বের হয়ে এলো। শুভ্র অফিসে চলে গেছে আর আমি রুম গোছাচ্ছিলাম। অর্পিতা জান্নাতকে নিয়ে রুমে ঢুকলো। বৌদি, তোমরা নাকি বিয়েতে যাবা না? কে বললো অর্পিতা? মা বলল দাদার নাকি অফিসে কাজ আছে, তাই যেতে পারবে না। তুমি গেলে কত মজা হতো। নিশ্চয়ই তোমার দাদার অফিসে কাজ আছে বলেই হয়তো যেতে পারছে না অর্পিতা।
আর তাছাড়া তোমার দাদার সাথে এ ব্যাপারে কথাও হয়নি আমার। তবে আমি মনে মনে অনেক খুশি হলাম, শুভ্র ঠিক সিদ্ধান্তই নিয়েছে। অর্পিতার সাথে দিদুনের রুমে গেলাম। দিদুন বসে চা আর পাকোড়া খাচ্ছিল। আমি গিয়ে বসে দাদুর কোলে জান্নাতকে দিয়ে বললাম, একা একা খেতে নেই বিমলা সুন্দরী, আশেপাশেও একটু তাকাতে হয় বলি চায়ের কাপে একটা চুমুক দিলাম। দাদু তো আমার কাণ্ড দেখে হাসতে হাসতে বলল,